শেষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কারের দায় এবং নির্বাচনের পথরেখা। প্রশ্নটা হচ্ছে যে সংস্কারের দায় আছে, ঠিক আছে। Can you hear me? Thank you. মানে আজকের আলোচনার যে শিরোনাম সংস্কারের দায়, 2024 সালের এই সময়ে এটা উপলব্ধি করা খুব মুশকিলের ব্যাপার নয় যে সংস্কারের দায় আছে, এবং দায়টা ইতিহাস নতুন করে সৃষ্টি করেছে। কারণ এখানকার একটা শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন পরিস্থিতিতে নতুন দাবি, যেমন তার চাইতেও বড় কথা নতুন আকাঙ্ক্ষা সমাজের মধ্যে তৈরি হয়েছে। তার সঙ্গে পরিপূরক কতগুলি পরিবর্তন বাংলাদেশের একটা ঐতিহাসিক দায় হিসেবে আমি মনে করি। কিন্তু এই দায়গুলো কিংবা আকাঙ্ক্ষাগুলো চিহ্নিত করবার পথ কি? আমরা যদি এই সময়টাকে একটা নতুন জাগ্রত আকাঙ্ক্ষার সঙ্গে তুলনা করে পরিবর্তন করতে চাই বা সংস্কার আনতে চাই, তাহলে এইটা কিভাবে আমরা নির্ণয় করব? তার কতগুলি ঐতিহাসিক পদ্ধতি আছে। একটা হচ্ছে কি, এই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে যারা অংশগ্রহণ করেছেন, শিক্ষার্থী থেকে শুরু করে গরিব মানুষ, মধ্যবিত্ত, নারী, বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা সবাই এটার মধ্যে অংশগ্রহণ করেছেন। এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 2 মাসের মধ্যে আমরা কতগুলি দাবি উত্থাপিত হতে দেখেছি, কতগুলি স্লোগান দেখেছি, কিছু আপনার গ্রাফিতি দেখেছি, কিছু বিবৃতি ঘোষণা আমরা দেখেছি। এগুলোর মধ্যে যে সবগুলি কমন ছিল, ন্যূনতম ব্যাপার হচ্ছে সেই আকাঙ্ক্ষাগুলিকে অ্যাড্রেস করা। ধরুন, একটা যারা ছাত্র আন্দোলনের যারা ছিলেন, শিক্ষার্থী আন্দোলনের নেতারা, আমরা যারা নেতৃত্ব দিয়েছেন, তারা পরিষ্কারভাবে বলেছেন যে আমরা একটা ফ্যাসিবাদী সরকার এবং ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছি, এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে, এবং ইতিমধ্যে আপনারা জানান কয়েক হাজার আহত হয়েছে, দৃষ্টি শক্তি হারিয়েছেন, জীবন, তার ফিজিক্যাল জীবন সারা জীবনের জন্যে পঙ্গু হয়ে গেছে। তারা বলেছেন এই মৃত্যুগুলির মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী ব্যবস্থার যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক উৎস, সেগুলো উচ্ছেদ করতে হবে। অর্থাৎ একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যাতে আর এইরকম কোনো আন্দোলন, এইরকম ধরনের কোনো আত্মদান, এইরকম ধরনের রক্ত মৃত্যু যাতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে। তো এটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, তারা শুধু রাজনৈতিক সংস্কারের কথাই বলেননি। যেমন আমি একটা অসাধারণ দেয়াল লিখনের কথা বলি, শহরের বিভিন্ন জায়গায় দেখেছি, উন্নয়ন চাই না, ভাত চাই। এইটা একটা রাষ্ট্রের তৎকালে বিদ্যমান বা এখনও যেটা কন্টিনিউ করছে, সেই রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক স্টেটমেন্ট। অর্থাৎ একটা সরকার কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কিংবা এমনকি কোনো অর্থনীতিবিদ
তো পিপলস রিপাবলিক বলতে কি বোঝায়? এই শব্দটা, এই শব্দবন্ধ বা এই বাক্য, এটা তো আসলে এই অঞ্চলের সৃষ্টিও নয়, এটা পশ্চিমা গণতন্ত্রের ধারণা থেকে এসছে। তো পশ্চিমা গণতন্ত্রের একটা রিপাবলিক বলতে কি বোঝায়? রিপাবলিক হলো সেই রাষ্ট্র যে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিহিত থাকে জনগণের ইচ্ছার উপর। পিপল ইজ সভরেন। যে রাষ্ট্রের সরকার জনগণের মত যথার্থ পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে তৈরি হয়। যে রাষ্ট্র মানুষ সে কি করবে সেটাও সেই প্রোক্লেমেশনের মধ্যে লেখা ছিল। এই রাষ্ট্র, এই রিপাবলিক এমন একটা সমাজ নির্মাণ করবে যেটা সমতা ভিত্তিক হবে, যেখানে ন্যায় পরায়ণতা থাকবে এবং মানুষের ডিগনিটি, মর্যাদাবোধ অক্ষুণ্ণ থাকবে, সমুন্নত থাকবে। ডিগনিটির কিছু কথা আমার কিছু বন্ধু বলেছেন, মানুষের প্রধান ডিগনিটি হচ্ছে নিরন্ন মানুষ কখনো মর্যাদাবান হয়ে উঠতে পারে না। যে তার অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা না থাকে তখনই বলা হয় তার ডিগনিটি নাই। বলে যে রাষ্ট্র জনগণের মধ্যেকার ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে প্রতিটা ব্যক্তি, নাগরিকের মর্যাদা মানে হচ্ছে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার বাসস্থান নিশ্চিত করতে না পারে, তখন কোন রিপাবলিকের মধ্যে একটা মানুষকে মর্যাদাগত অবস্থান নিয়ে তার জীবন চর্চা করতে বলা যায় না। তাহলে সেই রিপাবলিকের নাম প্রজাতন্ত্র হলো কেন? প্রজা শব্দ তো আমাদের এই অঞ্চলে বিশেষত বেঙ্গলে ব্রিটিশ কাল থেকে, বিশেষত 1793 সাল থেকে একটা ভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক একটা বর্গকে বোঝায়। প্রজা তো প্রজারও প্রজা। ব্রিটিশ কলোনিয়াল আমলে এখানে যারা জমিদারি ব্যবস্থার মধ্যে গিয়ে পড়লেন 1793 সালের পরে, অর্থাৎ ভূমির চিরস্থায়ী বন্দোবস্তর মধ্য দিয়ে যে জমিদার শ্রেণী শেষ ছিল তারাও প্রজা। সাবজেক্ট ইংরেজিতে বলে। কার সাবজেক্ট? ব্রিটিশ টাউনের সাবজেক্ট, ব্রিটিশের সাবজেক্ট। তার সাবজেক্ট হচ্ছে গরিব কৃষক। যেই কৃষকের পরিচয় হচ্ছে পূর্ব বাংলার, যা আজ বাংলাদেশ, এটা সবচেয়ে বড় পরিচয়। পশ্চিম বাংলার বাবুরা যারা আপনার চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন, ব্রিটিশ কলোনিয়ালিজমের যারা দালালি করেছেন, 71 পরবর্তী ভাষায় রাজাকারি করেছেন, তাদের বিরুদ্ধে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রামগুলি পূর্ব বাংলায় হয়েছে। নানান কৃষক আন্দোলন নানান ফর্মে এখানে হয়েছে, এবং সেখানে শুধু মুসলমান কৃষকরা আন্দোলন করেন নাই, গরিব হিন্দু যারা ছিলেন। লক্ষ্য করবেন, আমাদের এক মৌলানা সাহেব রাইটলি বলেছেন, 47-এর ইতিহাসটাও আমাদের মনে রাখার দরকার আছে। 1946 সালের নির্বাচনে মুসলিম লীগ যখন জমিদারি ব্যবস্থা বাতিল করবে ঘোষণা দিয়েছিল, তখন কিন্তু এই এলাকার মুসলমানরা মুসলিম লীগকে ভোট দিয়েছিল। সেই গরিব মুসলমানদের সঙ্গে তফসিলি ফেডারেশন, যারা গরিব হিন্দু, তারা মুসলিম লীগকে ভোট দিয়েছিল। ফলে এইখানকার যারা জমিদারের প্রজা ছিলেন, এই প্রজার যে নিবিড় রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিহেভিয়ারাল যে ধরনের একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছে, প্রজা শব্দটা তার গায়ে সে ইতিহাসের চিহ্ন আছে, যে ইতিহাসের চিহ্ন হচ্ছে অধস্থনতার চিহ্ন। অর্থাৎ তার একটা শাসক শ্রেণী ছিল জমিদার, জমিদারের শাসক শ্রেণী ছিল আপনার ব্রিটিশ কলোনিয়ালিজম। এই অধস্থনতার পরিচয় সহ বাংলাদেশের যারা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্যে সশস্ত্র যুদ্ধ করলো, হাজারে লাখে লাখে মরল, তাদের এই নতুন রাষ্ট্রে তাদের নাম প্রজার স্টেটাস। কেউ কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করেন, বলেন যে শব্দের অর্থ বদলায় মানে যেমন রাজাকার। রাজাকার শব্দটা আরবি ভাষায় একসময় ছিল আপনার ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী, খুব সুন্দর শব্দ। কিন্তু এই জামাত ইসলামী এবং তার দোসররা আমাদের সশস্ত্র স্বাধীনতার যুদ্ধে একটা আগ্রাসী শক্তি হানাদার বাহিনীকে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সহযোগিতা করেছিল, সেইটা তো আজকে মির্জাফরের মতন ওইরকম একটা নামে অধঃপতিত হচ্ছে রাজাকার। সুতরাং আপনার শব্দ বদলায়, এটা যেমন সত্য, শব্দের অর্থ বদলায়। আবার
শব্দের গায়ে ইতিহাসের চিহ্ন থাকে, যেমন প্রজা শব্দের মধ্যে আছে, এটা একটা অধস্তন পরিচয়। ফলে আজকে যখন এই যে শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই বলছেন, অন্তত আমি যেটুকু দেখেছি, যে এত বড় আন্দোলনের মধ্যে দিয়ে আসা জাগ্রত হয়েছে, সেই জাগ্রত আকাঙ্ক্ষা হচ্ছে 1971 সালের স্বাধীনতার যুদ্ধে যে আকাঙ্ক্ষাগুলি জাগ্রত ছিল, যে সমস্ত প্রণোদনা, যে সমস্ত চেতনা এর পেছনে জাগ্রত ছিল, গরিব মানুষের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার, সমাজে প্রত্যেকের একটা সমতা ভিত্তিক সমাজ, যে তারই অংশ ধারাবাহিকতা হিসেবে এই গত স্বৈরতন্ত্র বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী একটা সংগ্রাম সেইখানে সফল হয়েছে। ফলে তাই যদি হয়, এবং তা না হওয়ার কোনো কারণ নাই, আমরা মিছিলের স্লোগানের মধ্যে, দেয়াল লিখনের মধ্যে আগেই বলেছি, আমরা সেগুলো দেখেছি। তো আজকে একটা অনন্য পরিস্থিতিতে যদি কিছু সংস্কার আমাদেরকে করতে হয়, যেটা ইতিহাসের দাবি, তার মধ্যেও কিছু অনন্যতা থাকবার দরকার আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের আধুনিক রাষ্ট্রের, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের যে সংগঠন রাষ্ট্র, তার নাম পরিবর্তন করা দরকার। এটা কি নাম পরিবর্তন করা দরকার? আমি নিজে অনেক বছর থেকে বলছি, ইতিমধ্যে রয়্যাল রিপোর্টার্সরা বলছে, পিপলস বলতে এই পিপল কারা? যেই জনগণ যুদ্ধ করেছে, যেই জনগণ আবার 2024-এ লড়েছে। আপনি লক্ষ্য করুন, এই যে মধ্যবিত্ত সমাজ থেকে আসা যে শিক্ষার্থীরা, হ্যাঁ, তারা এটা নেতৃত্ব দিয়েছেন, অসম্ভব রকমের ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তার পাশের সঙ্গে যারা লড়েছেন তার অধিকাংশ গরিব মানুষ। সেই গণতান্ত্রিক বাংলাদেশ হতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে ধরুন আমার খুব পরিষ্কার প্রস্তাব, অর্থনীতির কথা আমি বলেছি, ওই বিষয় কিছু যেতে চাই না। বাংলাদেশ রাষ্ট্রের অধঃপতনের এক রাজনৈতিক পর্বে 1980-র দশকে, যখন সারা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিসমূহকে, বিভিন্ন রাজনৈতিক দল, মতাদর্শ শক্তিসমূহকে বুটের, সামরিক বুটকে ব্যবহার করে, অপদস্থ করে, বন্দুক ব্যবহার করে জেনারেল এরশাদের সরকার অত্যন্ত অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং দখলে রেখেছিল, সেই সরকার জেনারেল এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম হিসেবে ঢুকে দিয়েছিল। এই দেশে ইসলামের আশা এবং তা মানুষের মধ্যে তার বিকাশের সুস্পষ্ট ঐতিহাসিক গবেষণা অনুযায়ী দেখা যায়, এই দেশে মুসলমান ইসলাম, এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে প্রধানত। তার আগে যে সমস্ত শাসকদের ধর্মগুলি ছিল, তার মধ্যে একটা হলো কাস্ট সিস্টেমের নিপীড়ন যুক্ত, যে হিন্দু ধর্মের রাজারা এখানে ছিলেন, যার মধ্যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র নামে 4 ভাগে সামাজিক শ্রম বিভাজনের ব্যবস্থা ছিল। সবচেয়ে যে নিপীড়িত অংশ শূদ্র, সেই শূদ্ররা সংখ্যায় সবচেয়ে, গরিব মানুষ সবসময় সংখ্যায় বেশি থাকে। তারা যখন এই সুফিদের মধ্য দিয়ে ইসলামের অন্তর্নিহিত সাম্যের কথা এখানে শুনেছে, যখন তারা শুনেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করলে একই মসজিদে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে এবং সেখানে কোনো বর্ণগত নিপীড়ন থাকবে না, এই আশ্বাসের ভিত্তিতে ইসলামের অন্তর্গত সমতা ভিত্তিক একটা আহ্বানে তারা একটা মহৎ সংস্কৃতি হিসেবে ইসলামকে গ্রহণ করেছিলেন। সেই সমস্ত সমতা ভিত্তিক চিন্তার ধ্বংস যারা করেছে, তার মধ্যে জেনারেল এরশাদ একজন। আপনারা কি একজনে বলতে পারেন যে এরশাদ একটা ইসলামিক জীবনযাপন করত? ইসলামের মূল কথা হচ্ছে জালেমের জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই, কিন্তু এই ইসলাম ধর্মকে সংবিধানের অন্তর্ভুক্ত করে জালেম হিসেবে জেনারেল এরশাদ এবং তার দোসররা এই দেশের যারা মুসলিম, তাদেরকে প্রায় 9 বছর পদানত রাখতে চেষ্টা করেছে। তো এই রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম সেখানে যুক্ত হওয়ার বহু শত বছর আগে এখানে ইসলাম বিকশিত হয়েছে। সেইটা এখানে না থাকলেও এইটা বিকশিত হবে যতক্ষণ পর্যন্ত তার অন্তর্গত সাম্যের একটা বৈশিষ্ট্য সেখানে থাকবে। আমি মনে করি, আপনারা বলেছেন ঐক্যের কথা, যে আজকের বাংলাদেশে নতুন করে যা ঐক্য লাগবে, এই ঐক্য কি শুধু রাজনৈতিক দলগুলোর? এই ঐক্য কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের ঐক্য লাগবে না? এই ঐক্য কি পাহাড়ি, বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য লাগবে না? এই
স্বাধীনতা সংগ্রামে যেমন এই সংগ্রামের মধ্যে এই সম্প্রতি সংগঠিত শিক্ষার্থী গণঅভ্যুত্থানের মধ্যে কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অংশগ্রহণ করে নাই? একটা কথা মনে রাখবেন, সমাজে যেমন রাষ্ট্রের ভেতরে তেমন সংখ্যাগরিষ্ঠকে গ্যারান্টি দিতে হয় না, প্রয়োজন পড়ে না। এই দেশে বাঙালি হিসেবে যেমন আপনি আমি সংখ্যাগরিষ্ঠ, মুসলমান হিসেবেও আমরা সংখ্যাগরিষ্ঠ। আপনার সুস্থভাবে চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে গ্যারান্টি লাগে যারা মাইনরিটি। মাইনরিটির সাম্প্রদায়িকতাও এমনকি মেজরিটেরিয়ান শাসনের টাইরেনের বিরুদ্ধে প্রতিক্রিয়া, সেটা ঠিক সাম্প্রদায়িকতা না। মেজরিটির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবেই কেবল সেটা ধর্মীয় মাইনরিটি হোক কিংবা আপনার জাতিগত মাইনরিটি হোক, তার সংগঠিত থাকে, স্পর্শকাতর থাকে, সদা সচেতন থাকে কখন তার স্বার্থ লঙ্ঘিত হয় মেজরিটি টাইনের মধ্য দিয়ে। ফলে আমি মনে করি ধর্ম রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে যেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাতে ধর্মের কোনো লাভ হয় নাই, ইসলামের কোনো লাভ হয় নাই। ইসলাম ছিল, আছে, এবং আমি আবারও বলছি তার অন্তর্গত যে আপনার সমতার কথা, ন্যায়পরায়ণতার কথা যদি থাকে সমাজে থাকবে। বরং ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ইসলামের নামে রাষ্ট্রের ধর্ম হিসাবে ইসলামের নামে এই রাষ্ট্র অনেক অন্যায় করেছে, মুসলমানের উপর করেছে, হিন্দুর উপর করেছে, বৌদ্ধ খ্রিস্টানের উপর করেছে। বরং যদি আমি প্রস্তাব রাখবো গ্যারান্টি, যদি স্পেশাল গ্যারান্টি অধিকারও যদি রাখতে হয় তাহলে যারা মাইনরিটি আছে তাদের গ্যারান্টির কথা সংবিধানে যুক্ত করা হোক। ধন্যবাদ। শেষ করি দুই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এই শিক্ষা সংস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা গণতান্ত্রিক সমাজ হিসেবে এবং বিকশিত হতে চাই। প্রায় 53 বছর ধরে বাংলাদেশে একটা বড় ধরনের ডিজাস্টারের জন্য এই সমাজকে রাষ্ট্রীয় খরচে এবং প্রণোদনায় সিভিল ওয়ারের জন্য প্রস্তুত করছে শিক্ষার মাধ্যমে। একটা সমাজে যদি 3টা শিক্ষা ব্যবস্থা পরিষ্কারভাবে ডিস্টিংক্ট থাকে, 3 ধরনের চিন্তা, আদর্শ, মতাদর্শ নিয়ে যদি সে 2টা 3টা প্রজন্ম বড় হয়, 3 ধরনের ভাষা সংস্কৃতির মধ্যে যদি সে অভ্যস্ত হয়, কোনো না কোনো দিন এই বাঙালি সমাজের মধ্যে, মুসলমান সমাজের মধ্যে এগুলো যখন সংগঠিত হবে 3 ভাবে এবং এক পক্ষ আরেক পক্ষকে যখন মর্যাদা দিতে অক্ষম হয়ে পড়বে, তাদের কম্প্যাটেবিলিটি যখন নষ্ট হবে, তখন একদিন তারা রাজনৈতিকভাবে আলাদাভাবে সংগঠিত হবে, একদিন সশস্ত্রভাবে সংগঠিত হবেই, হতে বাধ্য। বাংলাদেশের যদি সমতা ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চান তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা হয়, বাংলা ভাষার মাধ্যমে একই পদ্ধতিতে সমস্ত জনগোষ্ঠীকে শিক্ষা দিতে হবে। আপনি বলবেন ইংরেজি শিখতে কি হবে না? শুধু ইংরেজি তো শিখতে হবেই, আরবি শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, ফরাসি ভাষা শিখতে হবে, জাপানিজ, চাইনিজ ভাষা শিখতে হবে, কিন্তু একটা পুরো জনগোষ্ঠীর 18 কোটি জনগণের সেটা বোঝবার দরকার নেই। পৃথিবীতে এমন কোনো দেশ উন্নয়ন, অর্থনৈতিক উন্নতি করে নাই। You cannot give me a single example যেখানে তার শিক্ষা ব্যবস্থা তার নিজের ভাষায় নয়। আমাদের স্পেশাল প্রয়োজনগুলির কারণে যেমন বিভিন্ন ভাষা চর্চা করতে হবে, কিন্তু বাংলাদেশকে যদি একটা ভবিষ্যৎ 20-50 বা 70 বছরের পর সময়ের মধ্যে একটা সিভিল ওয়ারের মধ্যে দেখতে না চান এবং সত্যিকার অর্থে যদি আপনি মুক্তিযুদ্ধের গণচেতনার কথা মাথায় রাখেন, এই শিক্ষার্থীর গণ অভ্যুত্থানের কথা মাথায় রাখেন, তবে এক ভাষায় উচ্চতর শিক্ষা পর্যন্ত ডিসেমিনেট করার ব্যবস্থা করতে হবে, করার কাজটা অন্তত শুরু করতে হবে। আমি বলছি আমার দিকে বারবার তাকাচ্ছে, আমি আর বেশি কথা বলবো না। শেষ কথা, যেটা আমার ব্যক্তিগত প্রফেশনের সঙ্গে জড়িত, বাক ব্যক্তি এবং চিন্তা প্রকাশের স্বাধীনতা। আপনি লক্ষ্য করুন, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের 39 ধারায় এই স্বাধীনতার কথা বলা হয়েছে। সঙ্গে বলা হয়েছে আইনের দ্বারা আরোপিত শর্ত সাপেক্ষে এগুলোকে কিছু কিছু রেস্ট্রিক্ট করা যাবে। আচ্ছা, কিভাবে করবেন? ধরুন এই রাষ্ট্রের সংবিধানের মধ্যে আছে পৃথিবীর যত জাতীয় সংগ্রাম, উপনিবেশবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, বাংলাদেশ সংবিধানে এখনো লেখা আছে। সেই সংগ্রামের বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নৈতিকভাবে সমর্থন দান করবে। এখন দিকে লেখা আছে কোন চিন্তা প্রকাশ করতে
বাধা আছে এমন কোনো চিন্তার প্রকাশ করা, যেই চিন্তার প্রকাশিত হলে বৈদেশিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। প্যালেস্টাইনের যে ফিলিস্তিনিদের যে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলকে আমি যদি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফার্স্ট স্টেট, তার বিরুদ্ধে যদি কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষতি হয়, কিংবা কাশ্মীর কিংবা সেভেন সিস্টার্সের মধ্যে যারা স্বায়ত্তশাসন কিংবা স্বাধীনতার সংগ্রাম করছে, বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এখনো পর্যন্ত লেখা আছে আই রিপিট যে কনস্টিটিউশনালি কমিটেড সেইগুলিকে সমর্থন দান করবার জন্যে। তো এখন সরকার যদি বলে, বা সরকারের পররাষ্ট্রমন্ত্রী একজন এখানে উপস্থিত আছেন, যে এই কথা, এই নৈতিক অবস্থান গ্রহণ করলে ভারতের সঙ্গে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হবে, আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন কি পারবেন না? এই সংবিধান অনুযায়ী এটা পারবেন না, এটা বদলাইতে হবে। আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কথা আপনারা সবাই জানেন, চিন্তা এবং ধর্মের স্বাধীনতার কথা, ওইটা আনকন্ডিশনাল থাকতে হবে। এবং সর্বশেষ কথা আমি বলতে চাই, মৌলিক অধিকার নামে একটা চ্যাপ্টার আছে আপনার এই মুহূর্তে রাষ্ট্রীয় সংবিধানের ভেতর। সারা পৃথিবী যুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন নাগরিকের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। আপনারা কি খেয়াল করেছেন বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক অধিকার সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে 5টা অধিকার অন্তর্ভুক্ত করা হয় নাই। এটা না মৌলিক অধিকার হলো কি করে? আমার পরিষ্কার প্রস্তাব, যেই চ্যাপ্টারের মধ্যে মৌলিক অধিকারের কথা আছে, সেই চ্যাপ্টারের মধ্যে এই 5টা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আইনে স্বীকৃত সভ্য সমাজের সমস্ত মানুষের দ্বারা আপনার সমর্থিত এইটা মৌলিক অধিকারের চ্যাপ্টারে আনতে হবে। প্রশ্ন করতে পারেন এটা আগে আনা হয়েছিল না কেন? 72 সালে এই প্রশ্ন উঠেছিল। তখনকার নতুন সরকার বলেছে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে সারা রাষ্ট্রের পকেটে পয়সা নাই, তো সে কারণে ধীরে সুস্থে আমরা এটা আইনের মাধ্যমে প্রয়োগ করব। ধীরে সুস্থে যেতে যেতে আমরা লক্ষ্য করেছি কিছু ব্যক্তি, কিছু দল বছরে 15 বিলিয়ন ডলার পাচার করে। তাহলে আমার ধীরে সুস্থের সময় পার কি হয় নাই? আমি মনে করি এই শিক্ষার্থী গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে অসংখ্য মানুষের আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশে নতুন সংস্কার করতে হলে এইটাকে মৌলিক অধিকার চ্যাপ্টারে আনতে হবে। এবং রাষ্ট্র যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে আইনের দ্বারা আরোপিত, আদালত দ্বারা আপনার বাস্তবায়িত একটা কম্পালশনের বলবৎযোগ্য বিধান থাকতে হবে। আপনার সবাইকে ধন্যবাদ।